এলাকা জুড়ে নোংরা আবর্জনা দূর করতে স্বচ্ছতা বজায় রাখতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হলো। সোমবার মালদার মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সূচনাক্রম অনুসারে উপস্থিত ছিলেন মানিকচক ব্লকের যুগ্ম বিডিও হাদাস ভুটিয়া, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার, পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, পঞ্চায়েত প্রধান মৌসুমী মণ্ডল সহ বিশিষ্টজনেরা। গোটা মথুরাপুর এলাকার নোংরা আবর্জনা এক জায়গায় জমা করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য এই পদক্ষেপ প্রশাসনের। স্টোরেজ ও দুটি নোংরা আবর্জনা তোলার যানবাহনের আনুষ্ঠানিক সূচনাও হয় এদিন। বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে মথুরাপুর এলাকার সাধারণ মানুষকে নিয়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা করা হয়। সাধারণ মানুষের প্রকল্পের মধ্যে দিয়ে যাতে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করে সেই সমস্ত বার্তা রাখছেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে আমরা প্ল্যান তৈরি করেছিলাম সেই প্ল্যানটা উদ্বোধন করলাম, মানে যাতে করে নোংরা আবর্জনাগুলো আমরা যেখানে জনবহুল এলাকা সেখান থেকে তুলে এনে আমরা যেন এখানে মানে সেটাকে ম্যানেজমেন্ট করতে পারি, যার জন্য আজকে এই প্রজেক্টটা আমরা উদ্বোধন করলাম। আজকে থেকে চালু হয়ে গেল? হ্যাঁ, আজকে থেকে চালু। কিভাবে তোলা হবে এই নোংরা আবর্জনা? আমাদের বিভিন্ন ভিআরপি সিএফরা আছেন, ওনারা গ্রামে যেয়ে বিভিন্ন ধরনের ট্রেজারিং বলেন, তারপরে গান্ধীগিরি বলেন, মানে বিভিন্ন ধরনের মিটিংয়ের মাধ্যমে ওনাদেরকে বুঝিয়ে যে আমরা কোনো নোংরা আবর্জনা কোথাও ফেলবো না, সেই আবর্জনাগুলো একটা জায়গায় জমায়েত করে রাখবো। যেই জমায়েত করে যে জায়গায় রাখবে আবর্জনাগুলো, সেই আবর্জনাগুলো তোলার জন্য আমাদের টোটো করা হয়েছে। কটা টোটো রয়েছে? দুটো টোটো। তিনটা টোটো ছিল? আজকে থেকে দুটো টোটো চলবে। বিভিন্ন সমস্যার কারণে আমাদের মানে প্রজেক্টটা শুরু করতে পারিনি, যার জন্য মানে একটা টোটো খারাপ হয়ে আছে। সেটা ঠিক হয়ে গেলে সেটাও আমরা কাজে নামাবো। সেই যে গ্রুপের মহিলাগুলো আছেন ওনারাও কাজগুলো করবেন। যারা টোটো চালাবে বা যারা যুক্ত থাকে ওগুলো তো সেরকম এখন কোনো রকম কিছু সিদ্ধান্ত করা হয়নি, তবে যা করা হবে পঞ্চায়েতের মানে প্রশাসনিক দিক থেকে সিদ্ধান্ত নিয়ে একটা কিছু করা হবে। বহু টাল ভাঙানোর পর তো আজকে শুরু হলো, কতদিন চলবে আপনাদের কি মনে হয়? দীর্ঘস্থায়ী হবে না? আমরা চেষ্টা করব যেন এটা দীর্ঘস্থায়ী হয়, আর যেন মথুরাপুর গ্রাম পঞ্চায়েত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দিকটা আমরা লক্ষ্য রেখে কাজটা এগিয়ে যাব। আপনার নাম? আমার নাম মৌসুমী মণ্ডল, মথুরাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। আত্রেই নদীর ইতিহাস নিয়ে বই প্রকাশ বালুরঘাটে। বইয়ের উদ্বোধনে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সোমবার দুপুরে বালুরঘাট বিএড কলেজের অধ্যাপক হিমাংশু কুমার সরকারের লেখা আত্রেই নদীর ইতিকথা বইয়ের উদ্বোধন হল সোমবার দুপুরে। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রণব কুমার ঘোষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সভাপতি নবকুমার দাস ও এলাকার বিশিষ্টজনেরা। এই বইটিতে আত্রেই নদীর প্রাচীন ইতিহাস তুলে ধরা হয়েছে। নদীর জন্ম থেকে শুরু করে গুপ্ত ও পাল যুগে তার ভূমিকাকে বিশেষ করে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন লেখক। শুধু প্রাচীন ইতিহাস নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামেও আত্রেই নদীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে গ্রন্থটিতে। ইতিহাস প্রেমীদের জন্য এই বই গুরুত্বপূর্ণ একটি সংযোজন বলে মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের বক্তারা বলেন, স্থানীয় ইতিহাসকে কেন্দ্র করে এমন গবেষণামূলক কাজ আগামী প্রজন্মের কাছে অতীতকে তুলে ধরার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি। বইটি আগামী দিনে গবেষকদের কাজে লাগবে বলে আশা করা হচ্ছে। আমিও বলতে রাজি হয়েছি। অসুবিধা হয়েছে, আমি গত কয়েকদিন ধরে খুব অসুস্থ, ভয়ঙ্কর সর্দি কাশিতে আক্রান্ত, বেশি কথা বলতে পারছি না, কথা বলতে বলতে কখনো আটকে যাচ্ছে। যাই হোক, তবুও চেষ্টা করছি কিছু বলতে। বালুরঘাট বাসীর কাছে আত্রাই নদী প্রাণের সঙ্গে জড়িয়ে আছে, এ কথা নিঃসন্দেহে বলতে পারা যায়। সে কথার প্রমাণ আজকের অনুষ্ঠানের প্রারম্ভিক পর্বে নবকুমার দাস তার বক্তব্যের মধ্য দিয়ে উপস্থাপিত করে গেছেন।
আত্রাই নদী সম্পর্কে একটা নতুন তত্ত্ব আমি কিছুদিন হলো তুলে ধরার চেষ্টা করছি। আত্রাই নদী আমি ছোটবেলায় শুনেছিলাম প্রবীণ ব্যক্তিদের কাছে আত্রাই নদীর সঙ্গে গঙ্গা নদীর যোগ আছে এবং গঙ্গা নদীর জলের মতো আত্রাই নদীর জল পবিত্র। ছোটবেলায় শুনেছিলাম, বুঝবার চেষ্টা করেছি এটা কি করে সম্ভব। আত্রাই নদী থেকে গঙ্গা নদী তো অনেক দূরে, গঙ্গার সঙ্গে আত্রাই নদীর যোগ হলো কি? বড় হয়ে বিভিন্ন বিষয়ে বইপত্র পড়ে ধীরে ধীরে একটা ভিন্ন মত গড়ে উঠেছে। আমার একটা দৃঢ় বিশ্বাস জন্মেছে, আমরা বালুরঘাট বা রায়গঞ্জ থেকে মালদার দিকে যখন যাব, মালদা শহরের মুখে একটা নদী অতিক্রম করব, মহানন্দা নদী। এই মহানন্দা নদী উত্তরে শিলিগুড়ির দিক থেকে এসে ওল মালদার কাছে বাঁক নিয়ে দক্ষিণ পূর্বমুখী হয়েছে। এই মহানন্দা নদীকে আমরা এখানে প্রত্যক্ষ। আমি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে গিয়ে দেখেছি, সুপ্রাচীন কালে গঙ্গা নদী পশ্চিম দিক থেকে এসছে বঙ্গদেশে, বিহারের রাজমহল খাতের মধ্য দিয়ে মালদা জেলায় প্রবেশ করেছে, করে দুটো অন্য নদীর খাতে প্রবাহিত হয়ে অগ্রসর হয়েছে। দুই রিকশা চালকের মধ্যে বিবাদের জেরে এক রিকশা চালককে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারার অভিযোগ উঠল অপর রিকশা চালকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আহত রিকশা চালক। জানা গিয়েছে অভিযুক্ত পল্টু রায় পোড়াঝাড় এলাকার বাসিন্দা। অন্যদিকে আহত ব্যক্তির নাম রতন বর্মন, বাড়ি শিলিগুড়ি পুরসভার 34 নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনিতে। রবিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শক্তিগড়ের 8 নম্বর রাস্তায়। আহত ব্যক্তির মেয়ে অর্চনা বর্মন জানান, এদিন বিকেলে তিনি যখন তার বাবাকে ফোন করে, তখন অচেনা এক ব্যক্তি ফোন তুলে তাকে জানায় যে তার বাবা গুরুতর আঘাত পেয়েছে ও তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে দেখেন গলায় প্রায় 15টি সেলাই পড়েছে। বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে আহত ওই ব্যক্তি। এরপরই নিউ জলপাইগুড়ি থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করে আহত ওই ব্যক্তির পরিবার। অভিযোগের ভিত্তিতে নৌকাঘাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ঘটনা আসলে হয়েছে কি আমরা ঠিকমতো এখনো জানি না, যেহেতু বাবা এখনো বলার হালাতে নাই। আমি যখন মা আমাকে ফোন করে বলছিল যে তোর বাবাকে ফোন করে বল আমাকে যাতে নিতে আসে, আমি ফোন করাতে একজন অচেনা ব্যক্তি ফোন উঠায় বলে যে হাসপাতালে ভর্তি আছে। তৎক্ষণাৎ আমাদেরকে যাইতে বলা হয়। আমি আমার মাকে জানাই, আমার ঠাম্মাকে জানাই, সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে যাই।
মেডিকেলে। সেখানে গিয়ে দেখি যে এরকম অবস্থা প্রচুর খারাপ, সেলাই করা হচ্ছে। সেখানে কিছু কাজ না হওয়াতে ফটাফট করে এমার্জেন্সি আইসিইউতে ভর্তি করা হয়। ওখানে অপারেশনে করা হয়। অপারেশনের পরে এখন আইসিইউতে দেওয়া হয়েছে। কথা বলার হালাতে নাই, রক্ত ব্লিডিং হয়েই যাচ্ছে। জানতে তো কিছুই পারিনি, কারণ এখনো তো বাবা কিছু বলে নাই। আর যে করছে সেও এখনো কিছু বলার, তো তাকেও তো কিছু জিজ্ঞাসা করা হয়নি। এখন পুলিশ কমপ্লেন হইলো, দেখা যাক কি হয়। বাবাকে তো গলায় কেউ চোট দিছে, দা দিয়ে কোপ মারা হয়েছিল। তো এটাই, ওখানে গিয়ে দেখলাম সেলাই ঠেলাই পড়ছে, প্লাস 15টা সেলাই পড়ছে। সেটা এখনো জানি না যে বাবার সাথে সেই লোকটার কোনো ঝগড়া ছিল বা কোনো ছিল কিনা শত্রু। আমি এখনো নাম ঠাম এখনো কিছু জানা হয়নি। পুলিশ কমপ্লেন হয়েছে, ওরাই সব বার করবে। বাবা রিক্সা চালায়। বাড়িতে মা, আমি, ভাই, বোন, ঠাম্মা আর বাবা। দিদি আছে, দিদির বিয়ে হয়ে গেছে। এইটাই এখন পুলিশের কাছে আবেদন, যাতে এরা এই কেসটাতে স্ট্রিক্টলি একটু নোটিশ দেয়, যাতে দেখে ভালো করে, আর ওই লোকটার যাতে শাস্তি হয়, এটুকুই চাই। আর এটা হয়েছিল তোমার শক্তিগড় 8 নম্বর রোডে হয়েছিল। আমাদের বাড়ি এই এনজিবি ফাঁড়ি থানার পেছনে। জায়গাটার নাম রঘুনাথ মুর্মু সরণি, সূর্যসেন কলোনি। আমার স্বামী হয়। আমি জানতে পারলাম আমার মেয়েকে, আমি কাজের বাড়ি থেকে ফোন করলাম, আমি বাসা বাড়ি কাজ করি। তো কাজের বাড়ি থেকে বললো যে, ফোন করলাম ওদের মোবাইল দিয়ে। তো আমি মেয়েকে বললাম, মেয়ে বললো যে মা ঠিক আছে, আমি বাবাকে ফোন করে বলছি তোমাকে নিয়ে আসবে। তখন আমার মেয়ে কিছুক্ষণ পরে আবার ফোন করে বলে যে মা আমি তাড়াতাড়ি করে বাড়ি আসো, বাবাকে কেউ মারছে, হসপিটালে ভর্তি করাইছে। একজন লোক আমাকে বললো ফোন করে, অন্যজনে ফোন উঠাইছে, মানে আমার বরের মোবাইলটা, বুঝলা। তো আমরা তখন সাথে সাথে আমরা গেলাম হসপিটালে যাই দেখি ওখানে যেখানে ভর্তি করেছে সেখানে আমি গেলাম, আমাকে ঢুকতে দিল না। ডাক্তারবাবু আমাকে বার করে দিল, দাও দিয়ে মারছে, গলায় মারছে। তো এইটুকুই আমরা জানতে পারলাম। ওখান থেকে ওরা আবার ট্রান্সফার করে দিল যে আমরা পারতেছি না, আপনারা এখন কি করবেন না করবেন জানি না। এখন ঘটনাটা হয়েছে 2 নম্বর শক্তিগড়, 2 নম্বর 8 নম্বর ওঠে। হ্যাঁ, আমরা কি চাই যে ওনার শাস্তি হোক, যে মারছে তার জন্য জীবন জেল হয়ে যায়। তার নামটা এখনো জানতে পারি নাই। আমি এই যে থানায় আসছি, রিপোর্টার দিছি, মানে দিছি আমি যে ওদের জন্য কোনো শাস্তি হয়, ওনাকে নিয়ে আসো, ওনাকে জন্য যাবজ্জীবন জেল হয়, এটাই আমি। কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও অঞ্চলের মহেশাডাঙ্গি জুনিয়র হাই স্কুলের লাগোয়া একটি কলকারখানা নির্মাণের কাজ শুরু হওয়ায় গ্রামবাসীরা একত্রিত হয়ে গণস্বাক্ষর সংগ্রহ করে প্রশাসনিক স্তরে আবেদন করে যাতে বিদ্যালয় লাগোয়া কোনো কলকারখানার নির্মাণ অনুমতি না দেওয়া হয়। বিদ্যালয়ের পাশে কারখানা নির্মাণ হলে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হবে। এমনিতেই জুনিয়র হাই স্কুলের করুণ দশা। বিদ্যালয়ের একজন শিক্ষিকা, তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, একজন গ্রুপ ডি কর্মী ও একজন রয়েছে কম্পিউটার শিক্ষক, আর মাত্র 5 জন পড়ুয়া। বিদ্যালয়ের এমন দশা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তার উপর বিদ্যালয় লাগোয়া কলকারখানা নির্মাণের কাজ শুরু হওয়ায় গোদের উপর বিষ ফোড়া হবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মমিতা সরকার বলেন, 2008 সালে বিদ্যালয় প্রতিষ্ঠা হলেও তিনি বিদ্যালয়ে 2009 সালে যোগ দেন। আগে 3 জন শিক্ষক ছিল, তাদের 2 জনই অন্যত্র স্কুলে চলে গিয়েছেন। তারপর থেকে তিনি একাই স্কুল চালান। ফলে ধীরে ধীরে পড়ুয়ার সংখ্যাও কমতে কমতে মাত্র 5 জন পড়ুয়া এখন। তার উপর বিদ্যালয় লাগোয়া কলকারখানা নির্মাণ হলে আরও বেহাল হবে বিদ্যালয়ের পাশে। বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হবে, পঠন পাঠন করাতেও সমস্যা হবে কলকারখানার শব্দের কারণে। ইতিমধ্যেই গ্রামবাসীরা একত্রিত হয়ে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নেমেছে যাতে বিদ্যালয়ের পাশে কোনোভাবে কলকারখানা নির্মাণের অনুমতি না দেওয়া হয়। গ্রামবাসী নিত্য রায় বলেন, বিদ্যালয়ের পরিবেশ রক্ষার্থে গণস্বাক্ষর সংগ্রহ করছেন তিনি, যাতে বিদ্যালয়ের লাগোয়া কলকারখানা নির্মাণ যাতে না করা যায় সেই আবেদন স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে তুলে দেওয়া হবে। অপরদিকে 1 নম্বর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক তানিয়া রুবাইয়া ইসলাম বলেন, বিদ্যালয়ের পক্ষ থেকে একটি অভিযোগ এসেছে, বিদ্যালয়ের পাশে সরকারি নিয়ম অনুসারে কোনো কলকারখানা নির্মাণ করা যায় না। তিনি বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনবেন বলে জানান তিনি। প্রাথমিকভাবে ওখানকার শিক্ষক শিক্ষিকা এবং গ্রামবাসীর কাছ থেকে অভিযোগ এসেছে, তাতে দেখা যাচ্ছে একটা অবৈধ নির্মাণ হচ্ছে। যেহেতু কলকারখানা চললে সেখানে খুব ডিস্টার্বেন্স হবে, আওয়াজ আসবে, সেক্ষেত্রে এটা নিয়ম নেই যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে লাগোয়া, শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল এগুলোর সঙ্গে লাগোয়া হবে, কোনোভাবে কোনো কারখানা করা যাবে না। তো ওটা এক ধরনের অবৈধ নির্মাণ বলা যেতে পারে। প্রশাসনিক ভাবে আপনার নাম? মৌমিতা সরকার। আপনি মহেশাডাঙ্গি জুনিয়র হাই স্কুলের টিআইসি পদে আছি। সমস্যা মানে কি যে এই স্কুলে এখন আমি একজনই সিঙ্গেল টিচার। মানে প্রথমে আমরা 3 জন ছিলাম,
তো একজন পরীক্ষা দিয়ে বাড়ির কাছে চলে গেছে, আর তারপর আর একজনও স্পেশাল গ্রাউন্ডে ট্রান্সফার নিয়ে তিনিও বাড়ির কাছে চলে গেছেন। তো 8 বছর ধরে আমি একাই এই স্কুলে একজন শিক্ষিকা, আর একজন গ্রুপ ডি কর্মচারী আছে কাজে আসেন, আর কম্পিউটার আইসিটি থেকে কম্পিউটারের একজন ইনস্ট্রাক্টর আছেন। এই 3 জনই আমরা স্কুলের মানে স্টাফ। এইভাবেই স্কুলটা চলছে। তো স্টুডেন্ট সংখ্যা এখন 5 জন। মানে যেহেতু এতদিন ধরে একজন টিচারের উপরে ভরসা করে মানে গার্জিয়ানরাও ঠিক মানে পাঠাতে চাইছে না, এই করে এখন ক্লাস 6 এর একজন, 7 এর 2 জন আর 8 এর 2 জন, এই করে টোটাল 5 জন ছাত্রছাত্রী নিয়ে স্কুলটা চলছে। নতুন সমস্যা মানে এই স্কুলের পাশে একদম স্কুলের সংলগ্ন জমিতে একদম আপনারা হয়তো দেখতেই পারবেন, একদম স্কুলের পাশেই একটা প্লাইউডের মিল তৈরি হচ্ছে। তো আমি এতদিন আগে জানতাম না, কয়েকদিন হলো আমি জানতে পেরেছি, বা গ্রামবাসীরাও কয়েকদিন হলো জানতে পেরেছেন। তো একটা স্কুলের মানে আমার যতদূর জানা ছিল যে একটা স্কুলটা চলছে এখন, মানে এই একটা স্কুলের পাশে কখনোই কোনো ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে না, এটা আমার জানা ছিল। তো জানি না কি হিসাবে একটা স্কুলের একদম সংলগ্ন জমিতে কি করে একটা প্লাইউডের মিল তৈরি হয়, এটা আমার জানার বাইরে। তো গ্রামবাসীরাও এটা নিয়ে অনেক মতবিরোধ প্রকাশ করেছেন, এবং আমার কাছে একটা চিঠি ওনারা দিয়েছেন। সেই চিঠিতে এই ওনারাও চান যে স্কুলের পাশে, স্কুলটা তো এখনো চলছে, তো স্কুলের পাশে একটা যখন প্লাইউডের মিল তৈরি হবে তখন সাধারণভাবেই স্কুলের বাচ্চারা, ছাত্রছাত্রীরা সেখান থেকে ক্ষতিগ্রস্ত হবেই, স্কুলের পরিবেশটাও নষ্ট হবে, তার সঙ্গে পরিবেশ দূষণ বা শব্দ দূষণ বা এগুলো তো আছেই। তো হ্যাঁ, ওনারা আমাকে চিঠিটা দিয়েছেন। আমি সেই চিঠিতে জেলা শাসক থেকে শুরু করে বিডিও এবং এসআই, আমাদের যে সার্কেল 1 এর এসআই ম্যাডাম আছেন উনি, আর কালিয়াগঞ্জ থানার আইসি, আর ওনারাই চিঠিটা লিখেছেন বা ওনারাই গণস্বাক্ষর মাধ্যমে এদের কাছে এই চিঠিটা দিয়েছেন, আর আমাকেও তার একটি কপি ওনারা আমাকেও দিয়েছেন। দাদা আপনার নাম? আমার নাম নিত্য রায়। কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা আমাদের স্কুলের সমস্যা আমি তো জানতাম না আগে, তো আমি এগুলা তো মাথা লাগাইনি। আর সর্ব থেকে বড় কথা হচ্ছে এই স্কুলটা তৈরি থেকে আমি মানে আছি আর কি, ম্যাডাম মানে সুবিধা অসুবিধায় আমাকে ডাকে। তো আমি হঠাৎ করে শুনতে পারলাম তো এখানে বললে নাকি কারখানা হচ্ছে। বলে কিসের কারখানা? বলে প্লাই মিলের কারখানা। তো প্লাই মিলের কারখানা তো আমি তো জানতাম না। তো তারপরে ম্যাডাম বললো যে কি করে কি করা যায়, স্কুলের পাশে তো কারখানা হলে তো ছেলেপেলেরা আমাদের ভর্তি হবে না বা স্কুলটাই নষ্ট হয়ে যাবে, আর কারখানা হলে এখানকার পরিবেশটা আমাদের নষ্ট হবে। কেননা এখানে আমরা তো আর 2টা গ্রামের লোকে তো আর কাজ করব না, বাইরেরও লোক আসবে। তো বাইরের লোক এসে যদি এখানে গন্ডগোল করে বা অন্য কিছু করে তাহলে তো আমরা সেটা আটকাতে পারবো না। তো স্কুলের পরিবেশটা নষ্ট হয়ে যাবে, স্কুলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে তখন আমি ম্যাডামকে বললাম তো আমি গ্রামবাসীদের সবাইকে নিয়ে একটা চিঠি লিখতেছি, মানে না যেন হয়, কারখানা যেন না হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা একটা চিঠি লিখেছি, চিঠি লিখে ম্যাডামকে দিয়েছি। ম্যাডাম পড়ে দেখেছে, বলছে ঠিক আছে। ওই চিঠিটা আমরা এসআই, ডিআই, থানা, আইসি, আমাদের বিডিও দরকার মানে ডিএম পর্যন্ত আমাদের ওই চিঠিটা গেছে। তো স্কুলের পাশে যেন আমাদের কোনো আমরা চাই কোনো মতে যেন মানে ফ্যাক্টরি না হয়। তো এই পরিপ্রেক্ষিতে তো দেখা যাক কতদূর কি। আমাদের গ্রামের বাসী তো আমরা আর সবাই এক না, আমি বলছি হবে না, আরো 2 জন বলছে হবে। তো এই যে ব্যাপারগুলো, দ্বন্দ্বগুলো যে লাগিয়ে আছে, এখন কতদূর কি করা যায় দেখি, ম্যাডাম কি করতে পারে বা আমরা গ্রামবাসী কি করতে পারি, বন্ধ করতে পারি কিনা দেখি। ঠিক আছে। অনলাইনে কানের দুল কিনতে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়লেন জলপাইগুড়ির এক ব্যক্তি। 2 দফায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে খোয়া গেল 1,06,000 টাকা। সোমবার জলপাইগুড়ি সাইবার থানায় দ্বারস্থ হয়ে অভিযোগ জানালেন রায়কতপাড়ার বাসিন্দা বাপ্পাই সরকার। গত 13 এপ্রিল অনলাইনে এক ওয়েবসাইট থেকে কানের দুলের 4টি সেট অর্ডার করেছিলেন বাপ্পাই। 20 এপ্রিল রবিবার বাড়িতে অর্ডার পৌঁছে দেওয়া হয়। 4টি কানের দুলের সেটের জায়গায় একটি কানের দুল দেওয়া হয়েছিল। এরপর টোল ফ্রি নম্বরে ফোন করে যোগাযোগ করেন বাপ্পাই। সেখান থেকে অনলাইনে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। সেই অ্যাপ ডাউনলোড করতেই অনলাইনের মাধ্যমে প্রথমে 98,000 ও পরে 8,000 টাকা কেটে নেওয়া হয় বলে জানান বাপ্পাই। তার অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আমি একটা শপের থেকে একটা অর্ডার দিয়েছিলাম, সেটা 4টা মাল আসার কথা ছিল। সেই জায়গাটায় একটা মাল আসছে, আসাতে আমি টোল ফ্রিতে ফোন করি সবচি অনলাইনে। একটা কানের দুল অর্ডার করেছিলাম, সেইটা 4টা মাল আসার কথা ছিল, সেই জায়গাটা আসছে একটা। তো অন্য 3টা আর কি রিটার্ন করার জন্য আমি টোল ফ্রিতে ফোন করেছিলাম। করার জন্য গুগলে সার্চ করে আর কি টোল ফ্রিতে ফোন করি, তখনকার ধরে হচ্ছে একজন অন্য একজন নম্বর, সবচেয়ে টোল ফ্রি না দিয়ে। তখনকার ওরা আমাকে বলে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেয়, হোয়াটসঅ্যাপে ফোন করে নিয়ে বলে একটা অ্যাপ দিচ্ছে, ওইটা ডাউনলোড করে। ওই অ্যাপটা ডাউনলোড করার পরে তখনকার আমার মোবাইলটা কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক স্ক্রিন করে দিয়ে আমার জিপে থেকে টাকাটা কেটে নেয়, 1,06,000 টাকা দুবারে। তারপরে এসে থানায় ডায়েরি করলাম, অনলাইনে ওইটা করে দিয়ে আর থানায় ডায়েরি করলাম যে ওইটার ব্যাপারে। তো এইরকম অনলাইনে জিনিস ঠিকঠাকভাবে না নেয়, দেখে শুনে তারপরে 1,06,000। প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়িতে এসে অশ্লীল কথাবার্তা, প্রতিবেশী তরুণীকে লক্ষ্য করে কটূক্তি। তার প্রতিবাদ করতে গিয়েছিলেন তরুণীর মা। ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে থেতলে খুন করার চেষ্টা করলো তরুণীর মাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারধর খেতে হলো তরুণীকেও। পকেটে থাকা গাঁজা কাটার ধারালো বস্তু দিয়ে ওই তরুণীর ডান চোখের ওপরে ফুটো করে দেয় অভিযুক্ত যুবক। গতকাল রাত 10টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জ শহরের 22 নম্বর ওয়ার্ডের শ্মশান কলোনি এলাকায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মা ও মেয়ে। তাদের চিৎকারে ছুটে আসে পাড়াপড়শিরা। এরপর জখমদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়। মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, জখমদের নাম শিল্পী অধিকারী, বয়স 40 বছর, শতাব্দী অধিকারী, বয়স 18 বছর, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন ওই তরুণ মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ঢুকে 18 বছরের কলেজ ছাত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি করে। গতকাল রাতে খুব বাজে ভাষায় গালিগালাজ করায় প্রতিবাদ করে মেয়ের মা। ভারী বস্তু দিয়ে ওই মহিলাকে আঘাত করা হয়। মাকে বাঁচাতে গেলে গাঁজা কাটার চাকু দিয়ে ওই তরুণীর চোখের ডান দিকে সজোরে আঘাত করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল রাত 12টা নাগাদ অভিযুক্ত তরুণ অয়ন সরকার বাড়ি রায়গঞ্জ শহরের বন্ধ শ্মশান সংলগ্ন কলোনি এলাকায়। পেশায় টোটো চালক অয়ন সরকার প্রতিদিনই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে প্রতিবেশী তরুণীকে কটূক্তি ও ভাঙচুর করে। অভিযুক্তর ভয়ে মুখ খুলত না ওই তরুণী এবং তার পরিবার। গতকাল চরম পর্যায়ে যাওয়ায় প্রতিবাদ জানায় ওই তরুণীর মা। এই প্রসঙ্গে কলেজ ছাত্রী শতাব্দী অধিকারী বলেন, প্রতিদিন আমাদের ওপর মদ্যপ অবস্থায় অত্যাচার চালায় এবং আমাদেরকে লক্ষ্য করে কটূক্তি করে। অভিযুক্ত যুবক দুষ্কৃতিমূলক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত রয়েছে বলে আমরা ভয়ে মুখ খুলতাম না। গতকাল চরম পর্যায়ে গেলে আমরা প্রতিবাদ করি। এরপর মাকে ভারী বস্তু দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়। অন্যদিকে মাকে বাঁচাতে গেলে আমাকে ধারালো বস্তু দিয়ে শরীরে আঘাত করে খুন করার চেষ্টা করে। আমি অভিযুক্ত তরুণের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি চাই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি। রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিক বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে দ্রুত গ্রেফতার করা হবে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আপনার নাম? শতাব্দী অধিকারী। বাড়ি কোথায় আপনার? নেতাজি সুভাষ কলোনি। কি হয়েছিল? কে মারলো আপনার মাকে এভাবে? ওই যে ওই পাশের বাড়ির ছেলে। কি কারণে? ওরা ঢিলাঢিলি করছিল, তা আমার মা বলছে ঢিলাঢিলি কেন করছে। তারপরে ওই হচ্ছে দুই এক কথায় বেড়াটা আমাদের ভেঙে আমাদেরকে ইট দিয়ে মেরেছে। মাকে মেরেছে প্রথমে, তারপর আমাকে মেরেছে। কি দিয়ে মারলো আপনাকে? ইট দিয়ে। ইট দিয়ে? আমাকে অর্ধেক ইট দিয়ে মেরেছে আর মাকে গোটা ইট দিয়ে মেরেছে। যারা মারলো তাদের নাম জানা আছে? অয়ন সরকার। একাই ছিল? মানে কি কারণটা কি, যে ঢিলাঢিলি করছিল বা কি কারণে? এমনি ঢিলাঢিলি করছিল। বাচ্চা ছেলে কি? না, বাচ্চা না। তাহলে এলারি বড় একেবারে, মানে ইচ্ছাকৃত ভাবেই কি করেছে? ওরা এরকম মানে অসুবিধা করে মানুষকে, জ্বালায় আর কি। আপনি কি করেন? আমি কি কলেজে পড়ি। কলেজে? আপনার মা? হাউসওয়াইফ। থানায় অভিযোগ করবেন? হ্যাঁ। আপনার নাম? শিল্পী অধিকারী। বয়স কত? 40 দিয়ে দেন। বাড়ি কোথায় আপনার? বন্ধ শ্মশান রোড বলে, নেতাজি সুভাষ কলোনি বলে। আপনাকে কে মারলো এইভাবে? পাশের বাড়ির ছেলেটা। নাম জানা আছে? অয়ন। ও তো আমাদের পাশে থাকে, তো আমরা তো ঘাটাঘাটি করি না। কি কারণে মারধর করলো এরকম করে? হঠাৎ বেড়াটারা এসে ভাঙতেছেন, কি রে বেড়াটারা ভাঙতেছিস কেন? বলে চুপ, একটা নোংরা গালি দিল। দিয়ে তারপর আমরা যে এই বেড়া ভাঙতেছিস কেন? যে আমরা মানে বেড়া ভাঙার কাছে দিচ্ছি, সে একদম ফাইসে ধরে এখানে ইট দিয়ে মারার পরেও ঘুষি মারতে চাইতে ধরে ইটে ধরে
আগে আমার মেয়েকে মারছে বিনা কারণে বিনা কারণেই। পাড়ার লোককে জিজ্ঞাসা করেন না, আমরা বাইরে বেড়াই না, কারোর সাথে কোনো কথা বলি। মানে নেশা করে? নেশা করে কিনা আমি কি করে বলবো? আমার এর আগেও এরকম করেছে? প্রত্যেকদিন এসে ওর ভাইকে গালাগালি করতেছে কয়েকদিন ধরে। পাশের বাড়ির মহিলাটা যদি বলতো তাহলে কিচ্ছু হতো না, ও চুপচাপ থাকে, কিছু বলে না। পাড়ার কয়েক ঘর যদি বলে না তুই এখানে পরিষ্কার ওরে, তাহলে ছেলেটা আজকে আমাদের এত বড় সর্বনাশ করতো না। ওই যে বাড়ির লোকের সাথেও লাগতেছে কিনা, আমার বাবাকে মারতেছি, ভাইকে মারতেছি, পাড়ায় পাশের বাড়ি অত্যাচার করছি, কিছু তো বলে না, ওই জন্য ওরা এত দূর করে দিল। বাড়িতে আপনি আর আপনার মেয়ে? আমি আর আমার মেয়ে। আপনার স্বামীর নাম? স্বামীর নাম গোবিন্দ অধিকারী। ছোট বাচ্চা আছে? হ্যাঁ, একটা ছেলে আছে। তো থানায় অভিযোগ জানাবেন তো? হ্যাঁ, জানাতে হবে তো। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে 2 দিন ধরে নিখোঁজ ব্যক্তি, অবশেষে পুলিশের দ্বারস্থ হলেন ব্যক্তির স্ত্রী আনজুমা বেগম। ফুলবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা গ্রামের বাসিন্দা রাজু মোহাম্মদ ও আনজুমা বেগম ফুলবাড়ির একটি সাবান ফ্যাক্টরিতে কাজ করে সংসার চালান। তাদের 2 সন্তান রয়েছে। গত শনিবার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বাধে। ঝামেলার পর বাড়ি থেকে বেরিয়ে যায় রাজু। 2 দিন পেরিয়ে গেলেও ব্যক্তির খোঁজ না পাওয়া গেলে অবশেষে পুলিশের দ্বারস্থ হন তার স্ত্রী। নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানানো হয় পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে নিখোঁজ ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ। কিছু কথা খালি শুধু একটু রাগারাগি হচ্ছে স্বামী স্ত্রী দুজনে, ওই জন্য পরশুদিন ওরা আগে চলে গেছে। আমি তো ছিলাম না, কাজে চলে গেছিলাম শনিবার 2টার দিকে। 2টার দিকে আমি কাজে চলে গেছি, 2টার দিকে। দুজনে একসাথে কাজ করি সাবান কোম্পানিতে। না, আমি তো ছিলাম না। মেয়েটাকে বলে গেছে কি আমি ব্যাংক যাবো, তোর মাকে বলিস না। ঝামেলাটা হলো আমি মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসলো, আমি চান করলাম, চান টান করে আসে ওখানে বসে আছি। আমি বললাম কি খাবার না, কি ধ্যানে আছো? খালি শুধু এই কথাটাই বলছি। বলতেছি কি আমাকে কি বলতেছো তুমি? ওরকম করে বাইরে চলে গেছি। আমি ভাবছি ও কাজে চলে গেছে, আমিও চলে গেছি কাজে। আইসে আবার কাজ থেকে ঘুরে আসলাম, আইসে দেখি মেয়েটা বলতেছে বাবা নাই বাড়িতে। তখন আমি খোঁজাখুঁজি করলাম, না মোবাইল নিয়ে যায়নি, মোবাইল বাড়িতেই আছে। না রাগ করে কোথাও যায় নাই। আমাকে আইনে লাগবে। চলে আসো। হ্যাঁ, চলে আসো। 2টা বাচ্চা আছে আমার। রাজু এমডি 3 দিন হলো, শনিবারে 2:30টার দিকে গেছে। হ্যাঁ, পুলিশকে জানছি, পুলিশ আসছিল কালকে। ওই দিনে একটু রাগারাগি হয়েছে। আমি তো টোটাল ঘটনাটা জানি না। তো এদের রাত্রেবেলা দিনের বেলা কাজে গেছিল, 2 স্বামী স্ত্রী কাজ করছে ফ্যাক্টরিতে, সাবান ফ্যাক্টরিতে। তারপরে এদের বাড়িতে আসে, বাচ্চার পরীক্ষা ছিল, 2টা বাচ্চার, একটাকে দিচ্ছে, একটাকে আনছে, একটাকে দিচ্ছে, একটাকে আনছে। আমি এটা শুনলাম আর কি, ফ্যাক্টরিতে জিজ্ঞাসা করতে গেছিলাম। তারপরে বউ চলে গেছে আবার ফ্যাক্টরিতে, ওকে খাইতে দিছে, কি কথা কাটাকাটি হয়েছে। তারপরে বউ আর চলে গেছে কাজে, ও চুপচাপ বের হয়ে চলে গেছে। আমি তো জানি না কখন গেছে। তো আমার দিদি বাড়ির থেকে আমাকে রাত্রে 1টার সময় ফোন করে যে তুই কোথায় আছিস? আমি কেন বাড়িতে ঘুমাচ্ছি। আমার ভাগনা ফোন করলো, মামা তুমি কোথায়? আমার দিদিও ফোন করলো, আমি কেন বাড়িতে? বললাম মামা তো বাড়িতে নেই। কোন মামা? রাজু মামা বাড়িতে নেই। কেন? তোকে বলে আমি না, আমাকে তো কিছু বলে নেই। তো আমার তো মাথা খারাপ হয়ে গেলো, রাতে আর ঘুমটাম নেই। সকালে উঠে খুঁজাখুঁজি করলাম, এদিক সেদিক যেখানে আত্মীয় সবাইকে ফোন করলাম। আমার ভাইয়ের শ্বশুরবাড়ি ফোন করলাম, ভাইয়ের শালি বাড়িতে ফোন করলাম। ওরা এখন অবধি আসে নাই, যে কি রিপোর্টটা নেয় যে জামাই কোথায় গেছে বা না গেছে, খোঁজও নেয়। তারপরে আমি সারাদিন থেকে আমি আবার দুপুরবেলা গিয়ে 2টার সময় গিয়ে ইঞ্জিবি থানায় যাই, জিজ্ঞাসা করলাম আমি তো ডায়েরি করতে চাচ্ছি, মিসিং ডায়েরি, তা করতে পারবো? আমার ভাই নিখোঁজ। বলে হ্যাঁ করতে পারবে। ওনার বউ আসেনি। তারপরে থানা থেকে 4টার সময় এসে ইনকোয়ারি করে গেল। তো এখন অবধি কোনো খোঁজ খবর নাই। ভাইয়ের নাম হলো মোহাম্মদ রাজু, 32 বছর। ওরা পরিবারে 1 ছেলে 1 মেয়ে, আর ওনার মিসেস আর উনি 4 ভাই। ওরা আলাদা খায়, আমরা আলাদা থাকি। ওনার পুলিশকে উনি নিজে স্টেটমেন্ট দিয়েছে যে আমার সাথে একটু ক্যাচাল হয়েছে। ক্যাচালটা ওদের স্বামী স্ত্রী মানে কি কারণে ওদের টুকটাক হতেই থাকে, মানে হালকা দুর্বল হইতে থাকে। আমরা ভাই, যেহেতু ভাইয়ের সংসার, আমরা এখানে হস্তক্ষেপ করি না। এখন কি বলবেন ভাইয়ের উদ্দেশ্যে? আমি বলবো যে ভাই যেখানেই থাক, তুই সুস্থ মতোতে যেমন গেছিস, রাগ করে যেতে পারিস, তোর রাগ আছে, বউর সাথে একটু মনা ঘষা করেছিস, রাগ করেছিস, তুই ফিরে আয়। আমরা সুস্থ মতো ফিরে থাকতে চাই। তোর সংসার 2টা বাচ্চা আছে। কেউ যদি আমার ভাইকে পায়, কেউ যদি চোখে দেখে, আমার ভাইকে যেন নিয়ে আসে, বা আমার সাথে এই দেখে যেন যোগাযোগ করে। থানাতে জানাতে পারেন, থানাতে আমরা মিসিং ডায়েরি করেছি, ইঞ্জিবি থানায়। যাই হোক, আমি এইটাই বলতে চাচ্ছি সবার উদ্দেশ্যে, যেন ভাইকে যেন দেখে থাকে। কেউ যদি বলে তাহলে থানাতে একটু ইঞ্জিবি থানায় যোগাযোগ করবে, যেন ভাই যেন আমার সুস্থ মতো ফিরে আসে। যেন ছোট 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টার মুখের দিকে তাকেই যেন ফিরে আসে, রাগ যেখানে যেরকমই থাক।
বাড়ি থেকেই চলে গেছে, বাড়ি থেকেই চলে গেছে পশ্চিম নন্দতলা, বাড়ি আমাদের পশ্চিম নন্দতলায়। স্বামী স্ত্রী আগে বউ কাজ করতো না, রিসেন্ট কিছুদিন থেকে কাজ করে আর কি, এক জায়গায় কাজ করে ওই সাবান ফ্যাক্টরিতে, শঙ্করদার সাবান ফ্যাক্টরি থেকে শঙ্কর আগরওয়ালের। দুজনে যায়, দুইজনে আসে, এর ভিতরে কেন ক্যাচাল হয়েছে এটা আমি বলতে পারবো না। বিয়ের 1 মাসের মাথায় নাবালিকা নববধূর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ থানার ভাটল ফাঁড়ির অন্তর্গত মালিবাড়ি গ্রামে। ভাটল ফাঁড়ির পুলিশ ওই নাবালিকা নববধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এদিন অর্থাৎ রবিবার বিকেল 5টা নাগাদ পুলিশি ক্যামেরাম্যান, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, ময়নাতদন্তের চিকিৎসকের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নববধূর নাম সুরজমণি বেসরা, বয়স 15, বাড়ি রায়গঞ্জ থানার ভাটল ফাঁড়ির অন্তর্গত মালিবাড়ি গ্রামে। এই ঘটনায় নাবালিকা নববধূর স্বামী রবিন মুর্মু, বয়স 16, তাকে আটক করেছে রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটল ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে 1 মাস আগে রায়গঞ্জ থানার ভাটল ফাঁড়ির অন্তর্গত মালিবাড়ি গ্রামের বাসিন্দা, পেশায় পরিযায়ী শ্রমিক রবিন মুর্মুর সঙ্গে ইসলামপুর থানার কালনাগিনী সংলগ্ন দৌলতপুর গ্রামের বাসিন্দা সুরজমণি বেসরার সঙ্গে বিয়ে হয় তার। গতকাল বিকেলে স্বামী স্ত্রীকে ছেড়ে বিয়ে বাড়িতে একা চলে যায়, সেই নিয়ে গন্ডগোলের সূত্রপাত। এই নিয়ে দুজনের মধ্যে বচসা থেকে হাতাহাতি পর্যন্ত হয়। কিছুক্ষণের মধ্যে শোবার ঘরে দরজা আটকে গলায় গামছা লাগিয়ে ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই নববধূ। মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশ এসে অভিযুক্ত স্বামীকে আটক করে ভাটল ফাঁড়িতে নিয়ে যায়। এই প্রসঙ্গে মৃত নাবালিকা বধূর মা সুখী বাসকে বলেন, 1 মাস আগে প্রেম করে দুজনের মধ্যে বিয়ে হয়। 2 দিন ধরে মেয়ে বলছিল স্বামী আমার উপর অত্যাচার করছে, মারধর করছে। আমাদের পরিবারের সদস্যরা ঠিক করি সোমবার গিয়ে ছেলের বাড়িতে আলোচনা করে মেয়েকে বাড়িতে নিয়ে আসবো, কিন্তু তার আগেই স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আমার মেয়ে। এই প্রসঙ্গে অভিযুক্ত স্বামী রবিন মুর্মুর বাবা চুনু মুর্মু বলেন, আমার ছেলে ও বৌমার মধ্যে গন্ডগোল হয়েছিল, তবে কি বিষয় নিয়ে হয়েছিল তা আমার জানা নেই। আমি হাটে গিয়েছিলাম শাকসবজি বিক্রি করতে, সেখানেই ফোন মারফত জানতে পারি বৌমা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। পুলিশ এসে আমার ছেলেকে গ্রেফতার করে নিয়ে গেছে। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও মেয়ের বাড়ির তরফ থেকে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, যদিও মেয়ের পরিবারের বক্তব্য সৎকার করার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করবে তারা। আপনার নাম? চুনু মুর্মু। যে মারা গেছে কে হবে আপনার? ওটা আমার বৌমা। কি হয়েছিল ঘটনা? ঘটনা কি হয়েছিল, যে গুলি লাগাইছিল গলায় ফাঁস দিয়ে। কোথায়? বাড়িতে, ঘরের মধ্যে? ঘরের মধ্যেই। কি দিয়ে? এই গামছা। কি নাম আপনার বৌমার? সুরজ বেসরা। সৌরজ বেসরা। বেসরা। আচ্ছা, বাড়ি কোথায় আপনাদের? এই মালিবাড়ি। মালিবাড়ি। কোন কোন পঞ্চায়েত পড়ছে ওটা? কোন থানা? পোস্ট থানা তো রায়গঞ্জ। আর পোস্ট অফিস? ভাটল। কি হয়েছিল ঘটনা? কি কি কারণে আত্মহত্যা করলো? কারণটা তো আমি বুঝতে পারলাম না। আমি বাহারে ছিলাম, শাক তুলেছিলাম হাট এই জন্য। কি হল না হল হাত থেকে ফের লোকগুলা আমাকে জানালো, তারপরে না কি হল কেউ নিজে জানতে পারল। আপনার ছেলের নাম? রবিন মুর্মু। রবিন মুর্মু কি করে? ওই মাঠে ঘাটে কাজ করে। তো কি কারণে আত্মহত্যা করলো বুঝতে পারছেন না? নাই। আপনার নাম? সুকি বাসকে। যে মারা গেছে কে হবে আপনার? আমার মেয়ে। কি নাম? সুরজ বেসরা। বয়স কত? বয়স তো জানি না, আমি আধার কার্ডে আছে। বাড়ি কোথায় আপনাদের? কালানাগি, সাবুডাঙ্গি। কোন থানা? ইসলামপুর। ইসলামপুর। কি হয়েছিল ঘটনা? কি জান আমি বলতে পারবো না কি হয়েছে কি না। কি জানতে পারলেন আপনি? ও ঝগড়া হয়ে গেছে বলে। কার সাথে? স্বামী মিস্ত্রি। কি নাম আপনার জামাইয়ের? তুমি তাই জামাই কুলি। রবিন। রবিন 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 মুর্মু। আপনার মেয়ে বয়স যেটা জানতে পারলাম নাবালিকা, 15 বছর বয়স। মানে কিভাবে সম্পর্ক হলো, কি হয়েছিল? ভাগে চলে গেছে, বিয়ে টিয়ে হয়নি, পালিয়ে এসেছিল। তো আজকে কি জানতে পারলেন, কি হলো? বলতেছে চলে আসো, মারা গেছে।
আপনার মেয়ের সাথে ফোনে কথা হয়েছিল বা বলেছিল যে এরকম ঝগড়া হয়েছে বা কিছু? কি বলেছিল? ঝগড়া হয়েছে, বলতেছে ঝগড়া ওই জন্য। কখন জানতে পারলেন মেয়ের ঘটনাটা? কখন জানতে পারলেন? কালকে। কি করে আপনার জামাই? বাড়িতে কাজ। আপনার স্বামীর নাম? বুধু। বুধু। নানা দেশের পর ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বিশ্বমানের পড়াশোনার শিক্ষা প্রতিষ্ঠান চালু হলো। চ্যাপ্টার 10 সংস্থার পক্ষ থেকে জানানো হয় যেতে হবে না বড় বড় শহরে, পড়াশোনা করতে শহরে বসেই উন্নত মানের পড়াশোনার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। আজ শহরের কোর্ট ময়দানে আড়ম্বরপূর্ণ এক শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেল। প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানী, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংস্থার অন্যতম ডিরেক্টর নিরাজ চ্যাপ্টার 10 অন্যতম ডিরেক্টর মিরাজ জানান, ভারতবর্ষের অন্যান্য শহরেও এর শাখা থাকবে। আপাতত ইসলামপুর শহরে এর শিক্ষা প্রতিষ্ঠান চালু হলো। তিনি বলেন, গার্জিয়ানরা আসুক আমাদের প্রতিষ্ঠানে। तो सर मैं बॉस्टन से आया हूँ। तो मेरा यार तुम जब बॉस्टन से आए हो तो बॉस्टन की एक कहानी में सुना। मेरा एक छोटा बेटा है, 8th क्लास पास करके 9th क्लास में गया है। 9th मैं एक दिन मेरी बेटी जो है, बड़ी बेटी, तो आज मुझे फख्र हो रहा है कि लंदन भेजने में हमको जो दिक्कतें और परेशानियां फेस करना पड़ा, वो दूसरे के बच्चे को और करना नहीं पड़ेगा। क्यों? स्टडी सेंटर जो है आ चुका है और ये लोग जो बेहतरीन से गाइड करेंगे वो एक आम आदमी गाइड नहीं कर सकता। तो और दूसरी बात, कुछ दिन पहले हमारी छोटी बेटी और बेटा दोनों और उनकी मां, मेरी मिसेज, तीनों गए बेटी, बड़ी बेटी को देखने के लिए। तो छोटी बेटी वो पहले चली आई लंदन से अकेले, तो मां और बेटा रह गया सिर्फ। तो मां उनकी कह रही, हमारी मिसेज कह रही कि आपका बेटा आज हमको पूरा लंदन अकेला घुमा दिया। तो मैंने कहा, बेटा तुम मम्मी को लंदन घुमा दिया अकेला, पर हम लंदन अभी देखे ही नहीं। अरे पापा आप यहाँ आ जाइए। तो बेटा तुम तो बहुत छोटा होने से घुमाया, हम लोग तो तुम्हारे उम्र में जब इस्लामपुर आते थे या किशन तक पहुंचते थे लोधन से। सबसे पहले सभी का धन्यवाद करते हैं, जितने भी आए हुए अतिथिगण हैं, आप लोग मीडिया भाइयों का धन्यवाद। ये चैप्टर 10 क्या है? ये चैप्टर 10 एक कह सकता हूँ कि सभी के लिए भाग्य का दरवाजा खोलने वाला है। यहाँ पर इस इंस्टीट्यूट में K-12 की पढ़ाई स्टैंडर्ड 1 से 12 तक एकेडमिक CBSE बोर्ड, ICC बोर्ड की पढ़ाई होगी, ऑल सब्जेक्ट। उसके बाद जितने भी हमारे कॉम्पिटिटिव एग्जाम्स है, CBSE है, ICSE, IIT, नीट का, CA सब तरह की कोचिंग दी जाएगी। ये हमारा पहला हेड ऑफिस जो हमने अपने जन्म स्थान जो हमारा इस्लामपुर है वहाँ से शुरू होने जा रहा है। आज उनका इनॉग्रेशन है और हम इसको ऑफलाइन ऑनलाइन दोनों प्लेटफॉर्म लेके आ रहे हैं। ऑनलाइन आज से ही समझ लीजिए पूरे भारतवर्ष में ये शुरू हो रहा है और ऑफलाइन जो है ये इस्लामपुर से शुरू होकर हम इस्लामपुर सेंटर को विधाननगर और गलखोला तक टारगेट करेंगे। उसके बाद हमारा अगला फेज सिलीगुड़ी है, पूर्णिया, इस तरह ग्रेजुअली हम लोग अलग अलग शहर में ब्रांच डालेंगे। और जैसा कि हमने कहा, ऑनलाइन के लिए कोई बाउंड्रीज नहीं है। इसके साथ ही हम चैप्टर 10 को केन्या, श्रीलंका, लंदन और जैसा कि इंडिया में 4 जगह हम लेके आ रहे हैं। और बड़ा सबसे ग्रैंड इनॉग्रेशन हम अपने वेस्ट बंगाल में उत्तर दिनाजपुर डिस्ट्रिक्ट में इस्लामपुर शहर में आज इसका शुभ उद्घाटन करने जा रहे हैं।
एक चीज आपको कहेंगे, यू आर एन एजुकेशनिस्ट और सबसे बड़ी बात है इस्लामपुर शहर को ही बेस करके आप कह सकते हैं वर्ल्ड क्लास जो कॉम्पिटिटिव एग्जाम के कोचिंग सेंटर्स हैं उसका मुकाबला करने जा रहे हैं. हाउ टफ इट इज और डू यू थिंक इट इज एन इजी टास्क? आई थिंक दिस इज वेरी मच इजी टास्क फॉर मी बिकॉज इन दिस सिनेरियो व्हाट हैपेन, बच्चे लोग को सबको अच्छी पढ़ाई चाहिए. आज सबके पेरेंट्स के एक एक दो दो बच्चे होते हैं, वो बिग सिटीज में जाते हैं, मेट्रो सिटीज में जाते हैं, वापस लौट के नहीं आते. छोटे शहर से बड़े शहर में लोग जा रहे हैं, लास्ट में क्या होता है, माँ बाप अकेले रह जाते हैं. तो मेरी यही इच्छा है कि ऐसी पढ़ाई जो मेट्रो सिटीज में भी ना हो, वो छोटे छोटे शहर में पढ़ाई हम दे सके बच्चों को, जिससे पेरेंट्स के भी आगे खुल जाएं, उनके बच्चे उनको छोड़ के नहीं जाएंगे. हम पूरा परिवार और मैं नीरज पेड़ीवाल काफी संघर्ष से यहाँ तक पहुंचे. संघर्ष जिसको कहते हैं हम समझते हैं. हम चाहते हैं कि सबके पेरेंट्स, सबके बच्चे पेरेंट्स के साथ अपने शहर में अच्छी अपॉर्चुनिटी लेकर आगे बढ़े, ताकि उनको बड़े सिटी में ना जाना पड़े. हम इस्लामपुर जैसे छोटे छोटे शहरों को बड़ा शहर बनाएंगे, ताकि लोग को दिल्ली, मुंबई, कोलकाता, बेंगलोर भागना ना पड़े. अपने शहर को हमें अच्छा बनाना है. इसीलिए मैं बोस्टन से MBA करके भी मैंने इस्लामपुर को चूज किया कि नहीं, पहले मैं अपने जन्मभूमि पर कुछ ऐसा करूं ताकि हमारे आसपास के एरिया के सभी बच्चे इस अपॉर्चुनिटी को गेन कर सके. इसको कैसे, मतलब ये तो जानते हैं, इसमें कैसे स्टूडेंट अपना ये रखेंगे? ये अभी हमने इसमें CEST एक एंट्रेंस टेस्ट लेके आ रहे हैं. हम इसको किसी भी क्लास के बच्चे को पहले एंट्री टेस्ट देना है. उसमें हमको 100% स्कॉलरशिप मिलेगी उसको. इसी के तहत वो एडमिशन ले पाएंगे. उसके बाद में जितने भी कॉम्पिटिटिव एग्जाम्स है, जिसकी जैसी स्कोप है, जिसका जैसा इंटरेस्ट है, हम उसके हिसाब से उनको क्लासेस देंगे. फैकल्टीज ऑनलाइन में अक्रॉस दी ग्लोब रहेगी और ऑफलाइन में जैसा कि हम यहाँ से शुरू कर रहे हैं, अच्छे अच्छे फैकल्टीज बाहर से बुला रहे हैं जिनके पास अच्छा खासा एक्सपीरियंस है. रेस्पेक्टिव क्लासेस के लिए, रेस्पेक्टिव सब्जेक्ट के लिए रेस्पेक्टिव फैकल्टी हम बाहर से बुला रहे हैं. और ये पूरा एडटेक कंपनी हम लेकर आए हैं. आप ये आज इनॉग्रेशन हो रहा है, इसके बाद आप इस्लामपुर बड़ा कालीबाड़ी रोड चैप्टर 10 बिल्डिंग में जरूर से जरूर आप पूरे मीडिया वालों को विजिट करने के लिए हम इन्वाइट करते हैं. आप देखिए ये जो कैंपस खुल रहा है, ये पूरा हाईटेक एडटेक के साथ खुल रहा है. हम इसको ब्लेंड ऑफ जो हमारे पुराने कल्चर था पढ़ाने का, वो और प्लस जो हमारा AI कल्चर है, उसको हम ब्लेंड करके एक साथ बच्चों के लिए लेके आ रहे हैं. बच्चे अपने आप को दूर नहीं समझेंगे कि मैं दिल्ली में पढ़ता हूँ तभी मेरा जो एनहांस होगा स्किल, ऐसी बात नहीं है. हम इस्लामपुर जैसे में भी बोस्टन को लेकर आएंगे. हम इस्लामपुर जैसे छोटे छोटे शहरों में भी जर्मनी की सुविधा देंगे, लंदन की सुविधा देंगे. जितने भी भारतवर्ष के मेट्रो सिटीज है उसकी सुविधा यहाँ लेके आएंगे. ये जो इंस्टीट्यूट है ये बाद में जाके कहाँ तक सोच रहा है ये, या फिर कोई बच्चा को भर्ती करने के लिए एक कार्यक्रम के लिए क्या मैसेज करना है? और जैसे कि मैंने पहले कहा कि ये पहला हेड ऑफिस है जिसको हम लोग शुरू करें इस्लामपुर से. फिर आगे आगे हम लोग हर शहर में जाएंगे, नए नए शहर में हम लोग इसका ब्रांच डालेंगे. और जैसा कि आपको कहा कि ऑनलाइन के थ्रू हम आज से ही हर शहर में अक्रॉस द नेशन इंडिया में हम लोग हर जगह चले जाएंगे. गार्जियन के लिए मैसेज है, आप चैप्टर 10 में एक बार आइए. चैप्टर 10 प्रॉमिस करता है आपको बाहर वापस नहीं जाने देगा, आपको किसी इंस्टीट्यूट में नहीं लाने देगा.